নমস্কার। ইন্ডিয়ান পলিটিক্যাল থটের আজকের সিরিজে আলোচনা করব মনু, যিনি ধর্মশাস্ত্রের প্রবক্তা। সাধারণ ভূমিকা। প্রাচীন ভারতীয় ঐতিহ্যে আমরা মনু নামে অন্তত তিনজন মহান ব্যক্তির দেখা পাই: প্লাবনের মনু, বৈবস্বত্য মনু এবং আইন প্রণেতা মনু। এদের মধ্যে প্রথম দুজন পৌরাণিক চরিত্র। শতপথ ব্রাহ্মণে প্লাবনের মনুর উপাখ্যান বর্ণিত আছে। তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি মহাপ্লাবনে টিকে গিয়েছিলেন এবং বর্তমান মানবজাতির প্রতিষ্ঠাতা হয়েছিলেন। বৈবস্বত্য মনুকে মানবজাতির প্রথম রাজা বলা হয়, যিনি রাজতন্ত্রের প্রতিষ্ঠানটি স্থাপন করেছিলেন। কৌটিল্যের অর্থশাস্ত্রে বলা হয়েছে, রাজ্যহীনতায় জর্জরিত মানুষ যা বড় মাছের ছোট মাছকে গিলে ফেলার প্রবাদতুল্য প্রবণতার বা মাৎস্যন্যায়ের মতো সর্বপ্রথম বৈবস্বত্য মনুকে তাদের রাজা হিসেবে নির্বাচন করেছিল। আইন প্রণেতা মনু, যিনি বিখ্যাত মনুস্মৃতি বা মনুসংহিতার রচয়িতা, তিনিও ব্রহ্মার বা মহাবিশ্বের স্রষ্টার সৃষ্ট 7জন ঋষির একজন হিসেবে পুরাণে বর্ণিত আছেন। কিন্তু যেহেতু একটি সাহিত্যকর্ম হিসেবে মনুস্মৃতি মানুষের প্রচেষ্টার ফসল, তাই আমরা এর রচয়িতা আইন প্রণেতা মনুকে একজন ঐতিহাসিক চরিত্র হিসেবে গণ্য করতে পারি। মনুর সময়কাল নিয়ে পণ্ডিতদের মধ্যে কোনো নিশ্চিত প্রমাণ বা ঐকমত্য নেই। হপকিন্সের মতে মনু খ্রিস্টাব্দের শুরুর দিকে বা তার আগেই জীবিত ছিলেন এবং তার কর্ম সম্পন্ন করেছিলেন, যেখানে অন্যান্য স্মৃতি রচয়িতাদের মধ্যে বিষ্ণু তৃতীয়, যাজ্ঞবল্ক্য চতুর্থ এবং নারদ পঞ্চম শতাব্দীতে জীবিত ছিলেন। তবে মনুস্মৃতির বিষয়বস্তুর দীর্ঘকালীন পবিত্রতার পরিপ্রেক্ষিতে এটি বেশ প্রাচীন যুগের কাজ হিসেবে গণ্য করা যুক্তিসঙ্গত। তাছাড়া সমস্ত স্মৃতির হিন্দু আইনের সংহিতা মধ্যে মনুস্মৃতিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রামাণিক মনে করা হয়। এটি বেদের হিন্দুদের প্রাচীনতম ও পবিত্রতম ধর্মগ্রন্থ সারমর্ম ধারণ করে বলে মনে করা হয় এবং মনুস্মৃতির বিরোধী কোনো স্মৃতিলিপি অনুমোদিত হতো না। সামাজিক সংগঠনের ভিত্তি। মনুকে ধর্মশাস্ত্র ঐতিহ্যের প্রধান প্রবক্তা হিসেবে গণ্য করা হয়, যা রাষ্ট্রনীতিসহ সামাজিক জীবনের সমস্ত দিক নিয়ন্ত্রণ করে। প্রকৃতপক্ষে ঐতিহ্যবাহী হিন্দু সমাজের পুরো কাঠামো মনু কর্তৃক ঘোষিত আইন সংহিতার উপর দাঁড়িয়েছিল। শুরুতে এটি একটি সুস্থ যুক্তির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হলেও পরবর্তী যুগে মনুর ব্যবস্থা একটি গোঁড়ামিতে পরিণত হয়। এমনকি কিছু গোষ্ঠী তাদের স্বার্থসিদ্ধি ও সামাজিক অবিচার বজায় রাখার জন্য মনুর ব্যবস্থাকে কাজে লাগিয়েছিল। আধুনিক যুগের অনেক সমাজ সংস্কারক ও বুদ্ধিজীবী মনুর নির্দেশগুলোকে তাদের অন্তর্নিহিত যুক্তির আলোকে পুনরায় ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন, যাতে সেগুলো সামাজিক অগ্রগতির প্রয়োজন ও সামাজিক ন্যায় বিচারের লক্ষ্যের সাথে সামঞ্জস্য করা যায়। শুরুতেই মনু তার বিখ্যাত মনুস্মৃতিতে যুক্তি দেন যে সৃষ্টির পুরো পরিসরটি একটি আন্তঃসম্পর্কিত বিন্যাসকে প্রতিনিধিত্ব করে, যার উৎস হল শর্তাধীন পরম ব্রহ্ম বা মহাবিশ্বের স্রষ্টা ঈশ্বর। সামাজিক সংগঠনকে নিখুঁত হতে হলে মহাজাগতিক বিন্যাস অনুসরণ করতে হবে। মনু সামাজিক সংগঠনের 4টি মৌলিক কাজের কথা চিহ্নিত করেন, যা সেই নির্দিষ্ট কাজটি করার সহজাত সক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের দ্বারাই সর্বোত্তমভাবে সম্পন্ন হয়। সেই অনুযায়ী সমাজকে 4টি বর্ণে ভাগ করা হয়েছে: ক ব্রাহ্মণ, যারা সামাজিক জীবনের বৌদ্ধিক ও আধ্যাত্মিক দিকগুলো দেখাশোনা করেন; খ ক্ষত্রিয়, যারা যুদ্ধে বিশেষজ্ঞ এবং শাসনকার্য পরিচালনার উপযুক্ত; গ বৈশ্য, যারা ব্যবসা ও শিল্পের বিশেষ দক্ষতা রাখেন এবং সম্পদের শক্তি প্রয়োগের উপযুক্ত; এবং পরিশেষে শূদ্র, যারা শারীরিক পরিশ্রম করতে এবং সমাজে প্রয়োজনীয় সেবা প্রদান করতে উপযুক্ত। এদের মধ্যে ব্রাহ্মণরা সর্বোচ্চ সামাজিক মর্যাদা ভোগ করতেন, ক্ষত্রিয় ও বৈশ্যরা যথাক্রমে নিচু অবস্থানে ছিলেন এবং শূদ্রদের সর্বনিম্ন সামাজিক মর্যাদায় রাখা হয়েছিল। মনু এই 4 স্তরীয় শ্রেণীবদ্ধ সমাজ বিভাজনকে দৈব নির্দেশিত মনে করতেন কিনা এবং পরবর্তী প্রজন্মগুলোতে প্রতিটি ব্যক্তির সামাজিক মর্যাদা কি বংশানুক্রমিকভাবেই নির্ধারিত হতো, যেখানে সামাজিক গতিশীলতার কোনো সুযোগ ছিল না, তা নিয়ে সন্দেহ রয়েছে। আনুষঙ্গিকভাবে মনু 3টি গুণও চিহ্নিত করেন, যা মানুষের স্বভাবসহ সকল বস্তুর প্রকৃতির মধ্যে পাওয়া যায়। গুণের এই 3টি প্রকার শ্রেণীবিন্যাস সামাজিক দৃষ্টিকোণ থেকে পুণ্যের নিম্নগামী ক্রমকে প্রতিনিধিত্ব করে। এর মধ্যে সত্ত্বগুণ হল সর্বোচ্চ স্তরের পুণ্য, যা ভালোত্বের উপর ভিত্তি করে। এটি একজন ব্যক্তিকে দয়ালু, শান্ত, সতর্ক এবং চিন্তাশীল করে তোলে। এরপর রজোগুণ হল মধ্যম স্তরের পুণ্য। এটি আবেগের উপর ভিত্তি করে এবং একজন ব্যক্তিকে লোভ, উচ্চাকাঙ্ক্ষা, অস্থিরতা ও ক্রোধের পথে নিয়ে যায়। পরিশেষে তমগুণ হল সর্বনিম্ন স্তরের পুণ্য। এটি অন্ধকার বা জড়তার উপর ভিত্তি করে। এটি একজন ব্যক্তিকে অলসতা, অজ্ঞতা ও মোহের দিকে নিয়ে যায়। গুণের এই 3 বিভাজন সমস্ত ধ্রুপদী ভারতীয় সাহিত্য ও দর্শনে ব্যাপকভাবে বিদ্যমান। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে প্রতিটি ব্যক্তির গুণ তার অন্তর্নিহিত বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। এটি বর্ণপ্রথার তার সামাজিক মর্যাদার সাথে সম্পর্কিত নয়। উচ্চ বর্ণের কোনো ব্যক্তির মধ্যে নিচু স্তরের গুণ থাকাটা অসম্ভব নয় এবং বিপরীতটাও সত্য। এর অর্থ
হলো গুণী হওয়ার খ্যাতি ক্রমাগত প্রচেষ্টার মাধ্যমে অর্জন করতে হয়। এটি জন্ম দ্বারা নির্ধারিত নয়। মনুস্মৃতিতে বর্ণ ধারণার ঠিক পরেই আসে আশ্রম ধারণা। আশ্রম বলতে জীবনের একটি নির্দিষ্ট সাধনার জন্য উৎসর্গকৃত সময়কে বোঝায়। মনু 4টি আশ্রম স্বীকার করেছেন। ক. ব্রহ্মচর্য, যা একজন ব্যক্তির জীবনের প্রথম 25 বছরকে বোঝায়, যা শিক্ষা, প্রশিক্ষণ এবং চরিত্র গঠনের জন্য নিবেদিত, যার জন্য প্রচুর আত্মসংযম ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ প্রয়োজন। খ. গার্হস্থ্য, যা জীবনের পরবর্তী 25 বছরকে বোঝায়, যা বিবাহ ও পারিবারিক দায়িত্ব গ্রহণের সাথে জড়িত। গ. বানপ্রস্থ, যা জীবনের তৃতীয় 25 বছর, পার্থিব সাধনা থেকে বিচ্ছিন্ন হওয়ার সময়। এবং পরিশেষে সন্ন্যাস, যা জীবনের শেষ 25 বছর, ত্যাগ এবং আধ্যাত্মিক মুক্তির সন্ধানের সময়। উপরোক্ত বিন্যাস থেকে বোঝা যায় যে একজন ব্যক্তির জীবনের মাত্র 1/4 শারীরিক শ্রমের জন্য উৎসর্গকৃত ছিল, যা সামাজিক উৎপাদনে অবদান রাখত। এটি গবেষণার বিষয় যে চার্চ আশ্রমের নিয়ম কি সমস্ত বর্ণ এবং উভয় লিঙ্গের উপর সমানভাবে প্রযোজ্য ছিল কিনা। যদি তাই হতো তবে এটি সমতার নীতির গুরুতর লঙ্ঘন করত না। তবে যদি নারী এবং নিচু বর্ণের বৈশ্য শূদ্র একটি বড় অংশে এর আওতা থেকে বাদ দেওয়া হতো, তাহলে এর অর্থ হতো সমাজের শারীরিক শ্রমের বোঝা অসমভাবে বণ্টিত ছিল, যা সমতার নীতির চরম লঙ্ঘন। এটি স্বীকার করা যেতে পারে যে মনুর সামাজিক সংগঠনের মডেলটি সভ্যতার প্রাথমিক পর্যায়ের উপযুক্ত একটি সুস্থ যুক্তির উপর ভিত্তি করেছিল। যারা সেই যুক্তি ভুলে গিয়ে অন্ধভাবে তার মডেল অনুকরণ করতে বেছে নিয়েছিল, তারা তার শিক্ষাকে একটি গোঁড়ামিতে পরিণত করেছিল। এর ফলে সামাজিক স্থবিরতা দেখা দেয়, যা সমাজের কিছু অংশের প্রতি অবিচার ডেকে আনে। এ কারণেই আজকের সমাজে শোষিত অংশের মানুষ মনুর অনুসারীদের অযৌক্তিক গোঁড়া এবং মানবিকতাবোধহীন হিসেবে উপহাস করে। আইনশাস্ত্র এবং রাষ্ট্রবিজ্ঞান। আইনের উৎস। মনুকে ভারতের প্রাচীন আইনের প্রণেতাদের মধ্যে সবচেয়ে বিশিষ্ট মনে করা হয়। এই দায়িত্বে তিনি আইনশাস্ত্রের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। আইনশাস্ত্র বলতে আইনের বিজ্ঞানকে বোঝায়, যা আইন ও ন্যায়বিচারের দার্শনিক ও বৈজ্ঞানিক ভিত্তি অনুসন্ধান করে। এটি আইনের উৎপত্তি, প্রকৃতি এবং বিভিন্ন রূপ নিয়ে কাজ করে। এটি সেই নীতিগুলো নির্ধারণ করার চেষ্টা করে যার উপর আইনি নিয়মগুলো ভিত্তি করা উচিত। আধুনিক যুগে আইনশাস্ত্র আইনি যুক্তির যাতে দার্শনিক যুক্তির উপর ভিত্তি করে হয় তা নিশ্চিত করার জন্য তুলনামূলক পদ্ধতি, ঐতিহাসিক পদ্ধতি এবং দার্শনিক পদ্ধতির উপর নির্ভর করে। মনু তার সময়ের প্রচলিত আইনের 4টি উৎসের চিহ্নিত করেছিলেন। ক. শ্রুতি, যা মূলত 4টি বেদ নিয়ে গঠিত। এগুলি মহাবিশ্বের শাশ্বত আইন নিয়ে কাজ করে এবং সমস্ত আইনের সর্বজনীন উপাদান সরবরাহ করে। খ. স্মৃতি, এগুলো আইনজীবীদের আইনের প্রধান উৎস। এগুলো ধর্মশাস্ত্রের সাথে সমার্থক, অর্থাৎ ধর্মের উপর রচিত গ্রন্থ। গ. প্রথা ও অনুমোদিত ব্যবহার, যা সম্প্রদায়ের প্রচলিত প্রজ্ঞা ও সামাজিক অভিজ্ঞতাকে প্রতিনিধিত্ব করে। এতে মূলত সদাচার অর্থাৎ ভালো আচরণের নিয়ম ও শিষ্টাচার অর্থাৎ শালীনতার নিয়ম অন্তর্ভুক্ত। এবং পরিশেষে ঘ. বিবেকের নির্দেশ, যা সামাজিক চেতনার বিকাশের সাথে সাথে আইনের একটি সর্বদা পরিবর্তনশীল উৎস। আইনের এই চতুর্থ উৎসটির স্বীকৃতি প্রমাণ করে যে মনুর নিজস্ব শিক্ষাগুলোকে গোঁড়ামিতে পরিণত করা উচিত নয়। মনু এটাও স্বীকার করেছিলেন যে আইন সময় ও স্থানের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়। এর অর্থ হলো আইনের সর্বজনীন উপাদানগুলো অলঙ্ঘনীয় হলেও এর সমসাময়িক বা স্থানীয় উপাদানগুলো মূলত নমনীয়। এছাড়া মনুস্মৃতিতে বিস্তারিত বিচারিক প্রক্রিয়া প্রদান করা হয়েছে, যা আদালতে সিদ্ধান্ত নিতে হবে এবং বিভিন্ন ধরনের মামলার কথাও উল্লেখ করে। মনু দেওয়ানি ও ফৌজদারি আইনের মধ্যে সতর্কতার সাথে পার্থক্য করেছেন। তার কিছু নির্দেশনা আধুনিক প্রাকৃতিক ন্যায় বিচারের নীতিগুলোর পূর্বাভাস দেয় বলে মনে করা হয়। প্রাকৃতিক ন্যায় বিচার বলতে ন্যায় বিচারের সেই নীতিগুলোকে বোঝায় যা আইনের অলিখিত অংশের অন্তর্ভুক্ত। বিচারকরা যখন তাদের নিজস্ব ন্যায়বোধ অনুযায়ী কাজ করেন তখন এই নীতিগুলি প্রয়োগ করা হয়। এই নীতিগুলোর একটি সম্পূর্ণ তালিকা দেওয়া সম্ভব নয়, তবে আধুনিককালের সর্বাধিক স্বীকৃত নীতিগুলো হলো: কেউ নিজের মামলায় বিচারক হতে পারবে না, উভয় পক্ষের কথা শুনতে হবে, বিচারক নিজের মামলাটি প্রতি পূর্ণ মনোযোগ দেবেন এবং সিদ্ধান্ত নেওয়ার সময় সমস্ত অপ্রাসঙ্গিক বিষয় মন থেকে বাদ দেবেন। একই ধরনের মামলায় সিদ্ধান্ত একই রকম হবে, কেবল ন্যায় বিচার করা হবে তা নয়, তা যেন দৃশ্যমানও হয়। এবং পরিশেষে রায় কেবল চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বরং এর পেছনে কারণগুলোও অন্তর্ভুক্ত থাকতে হবে। রাষ্ট্রবিজ্ঞান বা রাজনীতির ক্ষেত্রে মনু রাজতন্ত্রের দৈব উৎপত্তি তত্ত্বের একজন প্রাথমিক প্রবক্তা হিসেবে পরিচিত। তবে এই বিষয়ে মনুর দৃষ্টিভঙ্গিকে আধুনিক যুগের শুরুর দিকে বর্ণিত রাজার দৈব অধিকারের পশ্চিমা তত্ত্বের সাথে গুলিয়ে ফেলা উচিত নয়।
পশ্চিমা দৃষ্টিভঙ্গির মানব শাসককে ঈশ্বরের প্রতিনিধি এবং আইনের উৎস হিসেবে বিবেচনা করে, যেন রাজা কোনো ভুল করতে পারেন না। বিপরীতে মনু ঘোষণা করেছিলেন যে মহাবিশ্বকে সর্বব্যাপী নৈরাজ্যের আতঙ্ক থেকে বাঁচাতে ঈশ্বর মানব শাসককে সৃষ্টি করেছিলেন। রাজার ব্যক্তিকে সমস্ত প্রধান দেবতার অনন্য গুণাবলী বিদ্যমান ছিল। ইন্দ্রের স্বর্গের অধিপতি, শক্তি সূর্যের তেজ, যমের মৃত্যুর অধিপতি, ক্রোধ কুবেরের ধনের অধিপতি, সম্পদ ও চন্দ্রের মনোরমা মনোরমতা। যে কোনো ক্ষেত্রেই রাজা বড়জোর ঈশ্বরের একজন প্রতিনিধি ছিলেন, যিনি অন্য যে কোনো মানুষের মতোই ধর্মের শ্রেষ্ঠত্বের অধীন ছিলেন। ধর্ম একটি জটিল ধারণা, যাকে কখনো কখনো যথাযথভাবে ধর্ম বা রিলিজিয়ন অনুবাদ করা হয় না। সারমর্মে ধর্মের ধারণাটি সততার মানদণ্ডের কাছাকাছি। ব্যুৎপত্তিগতভাবে ধর্ম মানে এমন কিছু যা সব কিছুকে, ব্যক্তি, সমাজ এবং মহাজাগতিক শৃঙ্খলাকে ধরে রাখে এবং বজায় রাখে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর সভ্যতার সংকট 1941-তে পর্যবেক্ষণ করেছেন, ধর্মের সুনির্দিষ্ট অর্থ হলো সেই নীতি যা আমাদের দৃঢ়ভাবে ধরে রাখে এবং আমাদের সর্বোত্তম কল্যাণের দিকে নিয়ে যায়। মানুষের জন্য ধর্ম তার প্রকৃত সত্তার সেরা বহিঃপ্রকাশ। যে ধর্মকে প্রত্যাখ্যান করে পশু বা যন্ত্র হতে পারে এবং তাতে হয়তো নিজেকে আঘাত না করে বাহ্যিক ও বস্তুগত দিক থেকে শক্তি ও সম্পদ অর্জন করতে পারে, তবু মানুষ হিসেবে তার জন্য একটি মৃত্যুর চেয়েও খারাপ। ইংরেজি কোনো নিখুঁত সমতুল্য শব্দ না থাকায় ধর্ম শব্দটিকে বিভিন্নভাবে পুণ্য, ন্যায়বিচার এবং বা আইন হিসেবে অনুবাদ করা হয়। এই অর্থে এটি একটি উচ্চতর আইনকে বোঝায়, যা মহাবিশ্বের সমস্ত উপাদান এবং মানব সমাজকে শাসন করে। মনুর ধর্মের ধারণাটি বেদ থেকে উদ্ভূত হয়েছে, যা ঘোষণা করে যে ঈশ্বর আইনের অতীন্দ্রিয় দেহ তৈরি করেছেন, কারণ আইন হলো রাজাদের বা রাজা তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী। আইনের চেয়ে শক্তিশালী কিছুই হতে পারে না, যার সাহায্যে সর্বোচ্চ শাসকের মতোই দুর্বলরাও সবলের উপর জয়ী হতে পারে। এটি আরও লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে তিনটি গুণের মধ্যে, যা পুণ্যের তিনটি স্তরকে প্রতিনিধিত্ব করে, ঈশ্বরের প্রতিনিধি হিসেবে রাজার যে ধারণা মনু দিয়েছেন তা শুধুমাত্র সত্য বা ভালোত্বের উপর ভিত্তি করে সর্বোচ্চ স্তরের পুণ্যের সাথে সম্পর্কিত। একজন রাজা কেবল ধর্মের দ্বারা আরোপিত কর্তব্য পালনের মাধ্যমেই তার উচ্চতর মর্যাদা অর্জন করতে পারতেন। রাজার প্রাথমিক কর্তব্য হলো তার প্রজাদের রক্ষা করা। মনুস্মৃতিতে রাজার সৃষ্টির বর্ণনায় এটি স্পষ্ট। এতে লেখা আছে, যখন ঈশ্বর এই পৃথিবীকে নৈরাজ্যের অবস্থা দেখলেন, সেখানে মানুষ ভয়ে বিভিন্ন দিকে দৌড়াচ্ছিল, তখন তিনি সবার সুরক্ষার জন্য রাজাকে সৃষ্টি করলেন। মনুস্মৃতি রাজাকে দণ্ড ধারণকারী হিসেবে কল্পনা করে। দণ্ড মানে লাঠি বা শাস্তি প্রদানের যন্ত্র। এটি রাষ্ট্রীয় ক্ষমতার প্রতীক। দণ্ডের ভূমিকা এতই গুরুত্বপূর্ণ ছিল যে পরবর্তী সাহিত্যে রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞানকে নিজেই দণ্ডনীতি হিসেবে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগের শিল্প। যদিও মনু চাইতেন রাজা কঠোরভাবে কাজ করুন, তবুও তিনি চেয়েছিলেন রাজা সকল মানুষের প্রতি পিতার মতো আচরণ করুন এবং সবাইকে সন্তুষ্ট রাখুন। মনুস্মৃতি অনুসারে একজন রাজা তার প্রজাদের শরীর ও সম্পত্তির সুরক্ষা প্রদানে ফি হিসাবে তাদের সম্পদের এক ষষ্ঠাংশ কর হিসেবে পাওয়ার অধিকারী ছিলেন। রাজা যদি এই কর্তব্য দক্ষতার সাথে পালন করেন, তবে তিনি তাদের সৎ কাজের দৈব পুরস্কার এক ষষ্ঠাংশ পাওয়ারও অধিকারী ছিলেন। যদি তিনি এই কর্তব্য পালনে ব্যর্থ হন, তবে তিনি তার প্রজার কুকর্মের ফলে সৃষ্ট দৈব ক্রোধের এক ষষ্ঠাংশ ভোগ করার জন্য দণ্ডিত হবে। সংক্ষেপে, রাজার অসাধারণ ক্ষমতা তার অসাধারণ কর্তব্য পালনের শর্তের উপর সরাসরি নির্ভরশীল ছিল।